তাহলে আজকে পড়াবো হচ্ছে রক্ত তঞ্চন বা রক্ত হচ্ছে জমাট বাঁধে কী হবে, ঠিক আছে। তো রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? হ্যাঁ, রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চন করতে সাহায্য করে কোন ভিটামিন? হ্যাঁ, ভিটামিন কে, মনে আছে তো? এবার হচ্ছে দেখবো যে ভিটামিন কে কীভাবে রক্ত জমাট বাঁধে, না ভিটামিন কে কি আসলে ভূমিকা আছে না অন্য কিছু কাজ করে, ঠিক আছে। তো রক্ত জমাট বাঁধে কী হবে এটা আগে ভালো করে জানি। তো মনে কর এটা হচ্ছে কারো মনে কর হাত, মনে কর এইভাবে আছে, হাতের কোথাও এখানে কেটে গেছে, ঠিক আছে। তো হাত কেটে গেলে কি হবে, দেখবি যে এখান দিয়ে যদি হাত কেটে যায় তাহলে এদিকে রক্ত কি থাকে, শিরা উপশিরাগুলো থাকে, তাই না। এগুলো কি হয়, এখান দিয়ে রক্ত বাইরে কি হয়, বেরোতে থাকে। তো বেরোতে থাকে অনেক কিছুক্ষণ পর তারপরে কি দেখবো যে এভাবে যখন হাত কেটে যায় তখন কি করি, চেপে ধরে রাখি বা কাপড় দিয়ে বেঁধে রাখি, তাই না। এগুলো দিয়ে কিছুক্ষণ রাখলে দেখা যায় যে 8 থেকে 5-7 মিনিট পরেই দেখি যে এখানে একটু রক্ত জমাট বেঁধে গেছে। তারপরে আস্তে আস্তে কী হয়, একটা পাতলা চামড়ার মতো তৈরি হয়। তারপরে ওটা একটা শক্ত কি লাল রঙের একটা আস্তরণ তৈরি করে, আর 3-4 দিন পরে কেমন দেখা যায় না, কালো হয়ে থাকে না। তাহলে এই যে এই পাতলা একটা চামড়ার মতো যে তৈরি করলো, ঠিক আছে, আস্তে আস্তে এই যে 5-7 মিনিট পরে এটা করার ফলে কি হয়, এখানে একটা চামড়ার মতো তৈরি করে, যার ফলে এখানকার রক্তগুলো আর বাইরের দিকে যায় না, রক্তটা কি আটকে থাকে। আর যদি এরকম না হতো তাহলে কী হতো, বাইরের দিকে রক্ত কি যেতেই থাকতো একসময় কি শরীরে রক্তই কমে যেত। তাহলে এটাকে রক্ত যাতে সবসময় বেরোতে না থাকে, 2-1 মিনিট বা 5-7 মিনিটের মধ্যেই যাতে রক্তটা এখানে থেমে যায়, তার জন্য ভিতর দিক থেকে এক ধরনের মনে করে এখানে একটা পাতলা পর্দা তৈরি করে, ঠিক আছে। এটা কিভাবে তৈরি করে এটা হচ্ছে জানার বিষয়। এবার দেখ এই রক্তের মধ্যে কি কি থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, আর কি থাকে, আর হচ্ছে রক্তরস, বলেছিলাম তো। তো এগুলো প্রবাহিত হয়, মনে করে এটা মনে কর বড় দেখে, এটা মনে কর একটা রক্ত নালিকায়, মনে কর এটা একটা বড় শিরা বা উপশিরা কিছু একটা হবে। তো এটার মধ্যে দিয়ে মনে কর রক্ত যাচ্ছে। তো রক্ত গেলে কি কি যাবে, লোহিত রক্তকণিকা যাবে, শ্বেত রক্তকণিকা যাবে, অনুচক্রিকা যাবে। তো এর মধ্যে অনুচক্রিকা বা প্লেটলেট যখন কোথাও কেটে যায় তখন কি হয়, এদিক দিয়ে কী হতে থাকে, বেরোতে থাকে, সব কিছু বেরোতে থাকে, রক্তরস, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা সবই বেরোতে থাকে। যখন বেরোতে থাকে তখন অনুচক্রিকা কি হয়, এখান দিয়ে যখন এদিক দিয়ে বের হয়ে যায় তখন ও বলে কী ব্যাপার, আমি কোথায় চলে আসলাম, এটা তো আমার জায়গা নাই, এখানে যে খোলামেলা বাতাস, আলো দেখা যায়, কী ব্যাপার। আরে রক্তকণিকা আলো দেখে না, এমনি বললাম, ঠিক আছে। তো এবার যখনই অনুচক্রিকা এদিকে আসে তখন দেখে কি আর কোথায় এখানে কি হয়েছে, কোনো তো কিছু একটা গন্ডগোল হয়েছে, ঠিক আছে। অন্য সব রক্তকণিকা কিন্তু বুঝতে পারে না এটা। লোহিত রক্তকণিকা মনে কর কি বলবো, গাদার ঘোড়ার মতো, খালি চলতে চায়, যেদিকে রাস্তা পায় ওদিক দিয়ে চলে। তো এদিক দিয়ে মনে কর বের হয়ে যায়, ওর কোনো যায় আসে না, বাইরে বেরোলো মারা পড়ে গেল, জানেই না যেদিক দিয়ে বেরোতে হবে কিনা, যেদিক দিয়ে রাস্তা হবে সেদিক যাবে। কিন্তু অনুচক্রিকা একমাত্র কি বুঝতে পারে যে আমি এখন রক্ত শিরা উপশিরার মধ্যে বা রক্তনালী জালিকার মধ্যে কোথাও নাই, আমি বাইরে বাতাসের মধ্যে বের হয়ে গেছি। তখন এই প্রথম ধাপে, ঠিক আছে, প্রথম ধাপে কি হয়, এখানকার মধ্যে এখানে কি থাকে, অনুচক্রিকা থাকে। আর কেটে গেলে কি কাটতে পারে, আমাদের এখানে কেটে গেলে প্রথমে কী থাকে, কোষ কলাগুলো থাকে কিনা, থাকে তো কোষ কলাগুলো এখানে কেটে যাবে, তাই তো। আমাদের এখানে যদি কেটে যায় প্রথমে কি আছে, চামড়া, তাই না, ত্বক। তাহলে ত্বকও এক ধরনের কি কলা দ্বারা গঠিত কিনা, পড়াইছিলাম আগে কলার চ্যাপ্টার পড়ানোর সময়। তো এবার হচ্ছে এই যে যখন হচ্ছে এখানে কলা বা কোষ থাকে তখন এই কলা কোষ থেকে এক ধরনের পদার্থ কি, কলা কোষ বা অনুচক্রিকা এক ধরনের পদার্থ কি হয়, ছেড়ে দেয়। যেখানে কেটে গেছে তা তো খারাপ কাজ হয়ে গেছে, তাহলে এটাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তাহলে প্রথম ধাপে কি করে, প্রথমে কি করে, এখানকার অনুচক্রিকা বা কলাকোষ এখানকার মধ্যে এক ধরনের পদার্থ নিঃসরণ করে দেয়, যেটার নাম হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। কি বললাম, থ্রোম্বোপ্লাস্টিন। তাহলে থ্রোম্বোপ্লাস্টিন এটা কি হয় অনুচক্রিকা ছাড়তে পারে, আর নাহলে সেখানকার কলাকোষগুলো এরা মিলেমিশে এটা কোথায় ছাড়ে, এই রক্তের মধ্যে ছেড়ে দেয়, ঠিক আছে। থ্রোম্বোপ্লাস্টিন ছেড়ে দিল। এবার এই থ্রোম্বোপ্লাস্টিন কি করে, রক্তের মধ্যে কে থাকে, ক্যালসিয়াম। কে থাকে, এই থ্রোম্বোপ্লাস্টিন কি হয়, ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে যায়। কার সাথে, এবার ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে রক্তের মধ্যে আগের থেকেই থাকে হচ্ছে
প্রোথ্রম্বিন কে থাকে, কি বললাম, প্রোথ্রম্বিন। এই ক্যালসিয়ামের সাথে থ্রোম্বোপ্লাস্টিন যুক্ত হয়ে যায় আর গিয়ে কি করে, প্রোথ্রম্বিন রক্তের মধ্যে থাকে আর ওকে বলে, গিয়ে বলে দেখ এখানে না কেটে গেছে, কিছু একটা করতে হবে, নাহলে তো রক্ত খালি বেরোতে থাকবে, কিছু একটা করতে হবে। তখন ক্যালসিয়ামের সাথে এসে তখন প্রোথ্রম্বিনকে জাগায়, ঠিক আছে, কেটে গেছে। আর প্রোথ্রম্বিন যখন জেগে যায় তখন তাকে বলে হচ্ছে থ্রম্বিন। কি বলবো, মনে থাকবে কি বললাম, প্রোথ্রম্বিন। এটাকে কে এসে মনে কর এই ক্যালসিয়াম আর হচ্ছে প্রোথ্রম্বিন, ক্যালসিয়ামের সাথে মনে করো এই প্রোথ্রম্বিন যুক্ত হয়ে তৈরি হয় থ্রম্বিন, খালি থ্রম্বিন, ঠিক আছে। যখন হচ্ছে মনে কর ঘুমানো অবস্থায় থাকে, এর যখন কোনো কাজ থাকে না, ঠিক আছে, রক্তের মধ্যে ঘোরাফেরা করছে, তখন এর নাম হচ্ছে প্রোথ্রম্বিন। আর যখনই কেটে যায় আর যখনই এই যে থ্রোম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম চলে আসে, তখন ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে এটা হচ্ছে কি হয়, অ্যাক্টিভ হয়ে যায়, যে কেটে গেছে এবার আমাকে কাজ করতে হবে, তখন ওইটা অ্যাক্টিভ হয়ে যখন হয়ে যায় তার নাম হয়ে যায় থ্রম্বিন। এটুকু বোঝা গেল, কি বোঝা গেল তো? তাহলে কি বললাম, প্রথম ধাপে কি হচ্ছে, অনুচক্রিকা হোক বা কলাকোষ হোক থেকে সেখান থেকে কে নিঃসৃত হয়, যেটা নিঃসৃত হয় তার নাম হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। আর থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে এই যে প্রোথ্রম্বিনকে জাগিয়ে তোলে, মানে ক্যালসিয়ামটাকে দিয়ে দেয় আর থ্রম্বিনটা জেগে যায়, আর জেগে গিয়ে যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে খালি থ্রম্বিন। মনে থাকবে? হ্যাঁ। এবার যখন থ্রম্বিন হয়ে গেল, এই থ্রম্বিন একটা কাজ করে। কি কাজ করে? এই রক্তের মধ্যে ঘুরে বেড়ায় হচ্ছে ফ্রাইনোবিজেন, ভালো উচ্চারণটা হচ্ছে না, দেখ, ফ্রাইনোবিনোজেন, ঠিক আছে। এই যে ফ্রাইনোবিনোজেন যেটা থাকে, ঠিক আছে, এটা কি হয়, এটা এক ধরনের ফাইবার বলতে তন্তু জাতীয়, জালের মতো, ঠিক আছে, তন্তু জাতীয় এরকম খণ্ড খণ্ড থাকে, এদিক দিয়ে ঘুরে বেড়ায় রক্তের মধ্যে। এই যে থ্রম্বিন হচ্ছে এখানে এসে কি হয়, এখানকার দিয়ে একই রক্তের মধ্যে দিয়ে যখন এই যে ফাইবারগুলো বা এই যে ফ্রাইনোবিজেন যখন যায়, তখন এদেরকে ধরে রেখে একে ফাইবারে পরিণত করে, একটা করে ধরে রেখে এখানে জালের মতো অংশ তৈরি করে দেয়, প্রত্যেকটায় জালের মতো অংশ তৈরি করে দেয়। আর জালের মতো যখন তৈরি করে দেয় তখন এখানকার পথটা বন্ধ হয়ে যায়, তখনকার এখানকার মধ্যে যে রক্তকণিকা বাদবাকিগুলো থাকে এগুলো আর বের হয়ে এদিকে যেতে পারে না, জালের মধ্যে আটকে গিয়ে ওখানে আটকে থেকে যায়, একটা বদ্ধ একটা পাতলা পর্দার মতো তৈরি করে দেয়। তো পাতলা যখন পর্দার মতো তৈরি করে দেয় তখন হচ্ছে কি, তখন আর রক্ত বাইরে বেরোতে পারে না, তখন এদিক দিয়ে প্রবাহিত হয় আর ওখানে আস্তে আস্তে জমাট বেঁধে একটা পাতলা পর্দার মতো তৈরি করে, যেটা পরবর্তীকালে আমরা কি দেখি, যে একটা কি কালো বা যে লাল রঙের একটা পাতলা চামড়া তৈরি হয়ে যায়, তাই না? তারপরে 7-8 দিন পরে আমরা ওটাকে চুলকে ওখানে উঠাই দিই। ওটা কেন বল, আগে ছোটোবেলা এরকম করতাম, একটু কী হতো বলতো, 2 দিনের মধ্যে যখন রক্ত জমাট বেঁধে ওটা তৈরি করতো কিনা পাতলা চামড়া, ওখানে একটু খোঁচা মারলাম, আবার রক্ত বাড়ানো শুরু হয়ে গেল, হয়। তো ওই যে পাতলা যে পর্দাটা তৈরি করে সেটা হচ্ছে এভাবে তৈরি হয়, ঠিক আছে, কি বোঝা গেল? আবার বলে দিই আরেকবার কিভাবে হচ্ছে। প্রথমে হচ্ছে অনুচক্রিকা আর হচ্ছে কি হচ্ছে অনুচক্রিকা আর বা কলাকোষ, এগুলো প্রথমে নিঃসরণ করছে থ্রোম্বোপ্লাস্টিনকে, আর থ্রোম্বোপ্লাস্টিন কি হচ্ছে, ক্যালসিয়ামের সাথে যুক্ত হচ্ছে, ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে চলে যায় কোথায়, এই যে প্রোথ্রম্বিনের কাছে, আর প্রোথ্রম্বিনকে জাগিয়ে তোলে, আর প্রোথ্রম্বিন জেগে গেলে কি হয়ে যায়, থ্রম্বিন হয়ে যায়। আর থ্রম্বিন কি করে, এখানকার মধ্যে ফাইবারগুলো যেগুলো চলাফেরা করে ওদেরকে ধরে এখানে জালের মতো তৈরি করে দেয়, ঠিক আছে। আর জালের মতো যখন তৈরি করে তখনই ওখানে একটা পাতলা পর্দার মতো হয়ে যায়, আটকে যায়। যেরকম তোরা হচ্ছে মনে কর একটা ড্রেনের মধ্যে দিয়ে নোংরা জল যাচ্ছে, প্লাস্টিকের বোতল মেশানো হচ্ছে, ওর মধ্যে একটা জাল নেট দিয়ে দিবি, তো নেট দিলে কী হবে, দেখবি নোংরাগুলো আস্তে আস্তে জমতে একসময় দেখবি জলই যাবে না, যাবে, তাই না? তো এরকমভাবে রক্তকণিকাগুলো এই জালের মধ্যে আটকে গিয়ে ওখানে একটা পর্দা তৈরি করে দেবে আর রক্ত বাইরে বেরোতে দিবে না। এভাবে আমরা রক্ত জমাট বেঁধে দেয় আর পরে রক্তগুলো ঠিকঠাক মতো যাতে বাইরে না বেরোয়, এটা কাজ করে। এবার এই যখন এখানে বায়ুর সাথে অনুচক্রিকার সংস্পর্শে এলো তখনই বুঝতে পারলো যে এটা কি কেটে গেছে, তাই না? বাতাসের সাথে মানে কেটে গেলে কি বায়ুর সাথে রক্ত চলে আসবে, আর তখনই বুঝতে পারে। তো ব্যাপার হচ্ছে এই যে রক্ত যে জমাট বাঁধছে এটা যদি আমাদের রক্ত শিরার মধ্যে কেন হয় না? যখন একটা রক্ত শিরা বা ধমনী দিয়ে যখন রক্ত প্রবাহিত হচ্ছে বা রক্ত জালিকার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়
তখন এই ভেতরে থাকাকালীন এখানে রক্ত জমাট বাঁধে না কেন? কারণ রক্ত জমাট বাঁধার মধ্যে সব উপাদান তো এখানে আছে, তাই তো? এই যদি ভুলবশত বলে দেয় যে এখানে রক্ত জমাট বেঁধে ফেলো, তাই না? তো এই রক্তে, এই যে নালীর মধ্যে সব জায়গায় যেন রক্ত জমাট না বাঁধে, তার জন্য আরেকটা পদার্থ থাকে, ও নজরদারি করে যে কাটলে একমাত্র রক্ত জমাট বাঁধা যাবে, না কাটলে কোনো রক্ত জমাট বাঁধার সিন নেই, ঠিক আছে? তো যে পদার্থটা থাকে যে কোথাও রক্ত জমাট বাঁধছে কিনা, দেখা গেলো ভুলবশত রক্ত জমাট বেঁধে যাচ্ছে, কোনো কাটে নাই তাও, তখন ওই পদার্থটা কি করে, ওটাকে বাধা দেয় যে রক্ত জমাট বাঁধে, সেটার নাম হচ্ছে হেপারিন। কি বললাম? মনে থাকবে? এই হেপারিন কি করে, এই যে রক্ত জমাট বাঁধাকে, শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধাকে বাধা দেয়। কিন্তু তাহলে এই যখন কেটে যায় তখনই তাহলে বাধা দেয় না কেন? কারণ হচ্ছে যখন এই যে কেটে যায় তখন হেপারিনও বাইরে চলে আসে, আর হেপারিন বাইরে চলে আসলে বাতাসের সাথে যুক্ত হলে মারা যায়, ওর আর কাজ নাই। তো বাতাসের সাথে যদি যুক্ত হয়ে মারা যায় তখন তো ঠিকঠাক মতো কাজ করতে পারে না, তখন আর এখানে আর বাধাও দিতে পারে না, একমাত্র অক্সিজেনের সাথে সংস্পর্শ হলেই মারা যায়, আর বাদ বাকি সময় মারা যায় না। তো রক্তের মধ্যে যখন শরীরে রক্ত প্রবাহিত হয় তখন কিন্তু বাতাসের মুক্ত অক্সিজেন কিন্তু এখানে যায়, আমাদের শরীরের ভিতর দিয়ে যায়, এদিক দিয়ে কোথাও দিয়ে যায় না, তাই না? একমাত্র গেলে আমাদের এখান দিয়ে যায়, যেটা ফুসফুসের মধ্যে গেলে ওটা আলাদা সিস্টেম হয়ে যায়, হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যায়, তখন কিছু করতে পারে না। কিন্তু আমাদের খোলা বাতাসের অক্সিজেন যদি এইভাবে রক্তের সাথে এইভাবে লেগে যায় তাহলে কিন্তু হেপারিনকে মেরে ফেলে, হেপারিন নষ্ট হয়ে যায় এবং কি রক্ত জমাট বেঁধে যাবে, ঠিক আছে? তার জন্য কি করে বলতো, যখন ইঞ্জেকশন দেয় ডাক্তাররা তখন হচ্ছে ইঞ্জেকশনটাকে ভালো করে, ওষুধটাকে বাইরের দিকে ফেলে দেয় কিছুটা, তাই না? একটু ঝাঁকিয়ে টাকিয়ে নেয়। তো এবার ব্যাপার হচ্ছে, আমি যদি খালি একটা ইঞ্জেকশন নিয়ে, কোনো ওষুধ নাই, খালি ইঞ্জেকশন নিয়ে টেনে যদি আমি কারো শরীরে মেরে দিই তাহলে কি হবে? কারো ইঞ্জেকশনটা যদি দিই খালি, তাহলে কি হতে পারে? দেখ, অক্সিজেন, আমি যখন বাতাস টানবো তো বাইরের থেকে কি অক্সিজেন ওর মধ্যে প্রবেশ করবে, নিয়ে যখন আমি শরীরের মধ্যে প্রবেশ করাবো তখন কি পুরো বাতাসটাই কি হবে, ওই এইখানকার মধ্যে ধর এই দিক দিয়ে ইঞ্জেকশনটা দিলাম, তখন এখানে এসে অক্সিজেন কি এখানে এসে চলে আসবে বায়ুটা, আর বায়ুর মধ্যে অক্সিজেন আছে, আর অক্সিজেন এসে এখানে কি হবে, এখানকার মধ্যে যে হেপারিনগুলো ছিল, যেগুলো যেখানে সেখানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে, মানে বাধা দিচ্ছিল, তখন একে মেরে ফেলবে, তখন এখানে মেরে ফেললেই, আর এরা কি যখন দেখবে হেপারিন নাই তখনই বলো কাজ শুরু করো, হেপারিন নাই কাজ শুরু করো, রক্ত জমাট বাঁধা শুরু করো, তখন এখানে রক্ত জমাট বেঁধে যাবে, আর রক্ত জমাট যদি বেঁধে যায় তখন এখানে রক্ত জমা হয়ে যাবে, তখন এখান দিয়ে রক্তটা ঠিকঠাক মতো প্রবাহিত হবে না, হবে ওখানে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, তখন যদি রক্ত ঠিকঠাক মতো প্রবাহিত না হয় তখন কি হবে বলতো, তখন এটা হচ্ছে রক্ত খালি প্রেশার মারবে, রক্ত যাবে না, তখন এখানকার শিরাগুলো কি হতো, ফেটে যেতে পারে, ঠিক আছে? ফেটে গেলে তখন এই যে এরকম রোগ হয়ে যায়, অনেকের হয়, তখন এরকমকে বলবো হেমারেজ হয়ে গেছে। কি বলবো? মনে থাকবে? এরকমও হতে পারে যে শরীরের মধ্যে কোথাও হেপারিন কাজ করছে না, আর হেপারিন কাজ করছে না মানে তখন কি হয়ে যাচ্ছে, এগুলো সব চালু হয়ে যাচ্ছে কাজ করার জন্য, রক্ত জমাট বাঁধার জন্য, তখন রক্ত জমাট বেঁধে এখানে রাস্তা ব্লক করে দেয়, আর এখানে হচ্ছে রক্ত পার হয়ে যেতে পারে না, ঠিক আছে? তো এগুলো তাও আমাদের এই হাত পায়ের মধ্যে হলে যাই হোক ডাক্তাররা ঠিকঠাক করতে পারে, কিন্তু হৃৎপিণ্ডের মধ্যে হলে তো অনেক সমস্যা, হৃৎপিণ্ডের রাস্তায় যদি ব্লক হয়ে যায় কিনা তাহলে হার্ট অ্যাটাক হয়ে লোক মারাই যাবে, ঠিক আছে? রক্ত যাবে না, কি এটুকু বোঝা গেল? রক্ত তাহলে জমাট বাঁধে কীভাবে? তো এবার হচ্ছে ভিটামিন কে তাহলে কি ভূমিকা? ভিটামিন কে কি কাজ করে? এগুলো যে যখন এই যে রক্ত যখন জমাট বাঁধে কিনা তখন এদেরকে খালি একটা কাজই বলে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ঠিক আছে? কি করে? তাড়াতাড়ি করো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইটুকু বোঝা গেল, ঠিক আছে?